আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সীমান্তে সেনাদের গুলি, ইচ্ছাকৃত উস্কানির অভিযোগ উত্তর কোরিয়ার। এদিকে ইউক্রেনে মিগ-29 যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত। আরও থাকছে গাজায় দুর্ভিক্ষ নিয়ে জাতিসংঘের ঘোষণাকে আধুনিক রক্ত প্রতিবাদ বললেন নেতানিয়াহু। আরও জানিয়ে দেব রাশিয়ার বিরুদ্ধে 2 সপ্তাহের মধ্যে বড় নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। সর্বশেষ জানিয়ে দিব পাক ভারত সংঘাতে চীনা ক্ষেপণাস্ত্রের সাফল্য, $1 বিলিয়ন প্রকল্প যুক্তরাষ্ট্রের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সীমান্তে সেনাদের গুলি, ইচ্ছাকৃত উস্কানির অভিযোগ উত্তর কোরিয়ার। সীমান্তের কাছে দক্ষিণ কোরিয়ার সেনাদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে উত্তর কোরিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়ার উচিত হবে তাদের পূর্ব পরিকল্পিত এবং ইচ্ছাকৃত উস্কানি বন্ধ করা। পিয়ংইয়ং দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী একটি মেশিন গান থেকে উত্তর কোরিয়ার সেনাদের দিকে 10টিরও বেশি গুলি চালিয়েছে। শনিবার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল কো জং চল এবং গত মঙ্গলবারের এই ঘটনাকে ইচ্ছাকৃত উস্কানি বলেই অভিহিত করেছেন। পিয়ংইয়ংয়ের সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলেছে এটি একটি অত্যন্ত গুরুতর ভূমিকা যা অনিবার্যভাবে দক্ষিণ সীমান্ত অঞ্চলে পরিস্থিতিকে অনিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে যাবে, যেখানে বিপুল সংখ্যক বাহিনী একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে। এই সংঘর্ষ নিয়ন্ত্রণহীন পর্যায়ে পৌঁছে যাবে। এদিকে আল জাজিরার খবরে বলা হয় শনিবার এক বিবৃতিতে গুলি বিনিময়ের বিষয়টি স্বীকার করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। বিবৃতিতে বলা হয় উত্তর কোরিয়ার সেনারা সংক্ষিপ্তভাবে সীমান্ত অতিক্রম করার পর সতর্কমূলক গুলি ছড়িয়ে তাদের সেনারা। সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে দি ফ্যাক্ট সীমান্তের কাছে উল্লেখ করে জানান কেন্দ্র ফ্রন্টলাইন ডিএমডি এর মধ্যে সামরিক সীমানা রেখার কাছে কর্মরত কিছু উত্তর কোরিয়ার সেনা এমডিএল অতিক্রম করে, যার ফলে সতর্কমূলক গুলি ছড়ে আমাদের বাহিনী। এর আগে চলতি বছরের এপ্রিলের শুরুতে 2 প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সর্বশেষ সীমান্ত সংঘর্ষ হয়েছিল। সে সময় উত্তর কোরিয়া প্রায় 10 জন সেনা সদস্য সামরিকভাবে সীমান্ত অতিক্রম করলে দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কমূলক গুলি চালিয়েছিল। ইউক্রেনে মিগ-29 যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত। ইউক্রেনের মিগ-29 যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত হয়েছে পাইলট মেজর হেনরি ভান্ডার। 23 আগস্ট ভোরে যুদ্ধ মিশন শেষে ফেরার সময় অবতরণের মুহূর্তে এই ঘটনা ঘটে বলে ইউক্রেনের বিমান বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। কিভাবে এই ঘটনা ঘটেছে তার সঠিক কারণ এখনও তদন্তাধীন রয়েছে। বিমান বাহিনী জানিয়েছে পাইলট কী ধরনের মিশন সম্পন্ন করেছিলেন তা আপাতত প্রকাশ করা হয়নি। গত কয়েক মাস ধরে রাশিয়ার আকাশপথে হামলার মাত্রা বেড়ে যাওয়ায় ইউক্রেনের পাইলটরা ভূমিভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে এসব হামলা প্রতিহত করার কাজ করছেন। 23 আগস্ট রাতে রাশিয়া ইউক্রেন পাঠায় 49টি শাহেদ যুদ্ধ ড্রোন এবং কিয়র। এর মধ্যে 13টি লক্ষ্যবস্তুতে আঘাত আনে, বাকি 36টি প্রতিহত করা হয় বলে বিমান বাহিনী জানিয়েছে। মেজর ভান্ডারকে গত জুন মাসে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাক্ষরিত ডিমেটে তিনি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সামান্য সহযোগিতা এবং দায়িত্বশীলতার জন্য পুরস্কৃত হন। 1979 সালে জন্মগ্রহণ করা এই পাইলট ছিলেন ইউক্রেনীয় বাহিনীর অভিজ্ঞ সদস্য। উল্লেখ্য, রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের একাধিক পাইলট জীবন হারিয়েছেন। এর মধ্যে চলতি বছরের জুনে F-16 যুদ্ধবিমান চালক লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিম উস্কানি নিহত হন। তিনি সেদিন রুশ বাহিনীর 777টি ড্রোন এবং 60টি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার অভিযানে 7টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছিলেন, কিন্তু বিমান বিধ্বস্ত হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হন তিনি। গাজায় দুর্ভিক্ষ নিয়ে জাতিসংঘের ঘোষণাকে আধুনিক রক্তপাত বললেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জাতিসংঘের গাজায় দুর্ভিক্ষ ঘোষণাকে সরাসরি স্বীকার করে মিথ্যা এবং আধুনিক রক্তপাত বলে অভিহিত করেছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। রক্তপাত বলতে বোঝায় সেই ঐতিহাসিক অভিযোগ যেখানে ইহুদিদের বিরুদ্ধে খ্রিস্টান শিশুদের হত্যার পর তাদের রক্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহারের মিথ প্রচার করা হয়েছিল। একটি মধ্যযুগ থেকে 20 শতাব্দীর গুরুত্বপূর্ণ
পর্যন্ত চালু ছিল। জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি অ্যাসোসিয়েশনের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় 5 লাখ মানুষ দুর্ভিক্ষে আটকা পড়েছে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রায় 60,40,000 মানুষ বিপর্যয়কর খাদ্য নিরাপত্তাহীনতা অবস্থায় পড়বে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ক্ষুধায় 281 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 140 জন নিহত শিশু। কিন্তু ফক্স দেওয়া বার্তায় নেতানিয়াহু লিখেছেন, ইসরায়েলের কোনো নীতি দুর্ভিক্ষ সৃষ্টির জন্য নয়, বরং দুর্ভিক্ষ প্রতিরোধের জন্য। একমাত্র যারা গাজায় ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হচ্ছে তারা হলো ইসরায়েলি জিম্মিরা। এটি আধুনিক রক্তপাত যা পক্ষপাতের আগুনে ছড়িয়ে পড়েছে। তিনি আরও দাবি করেন, জুলাই মাসে জাতিসংঘের হিসাব অনুযায়ী 1012টি সহ্যবাহী ট্রাক গ্রহণ করা হলেও মাত্র 10টি গুদামে পৌঁছেছে, বাকিগুলো বিতরণের আগেই লুট হয়ে গেছে। নেতানিয়াহু স্বীকার করেছে যে সামরিকভাবে সাহায্য ঘটতে হয়েছিল, তবে তা আকাশপথে ব্যবহৃত সমুদ্রপথে সাহায্য পৌঁছে দেওয়া, নিরাপদ পরিবহন রুট এবং আমেরিকান কোম্পানি প্রচলিত বিতরণ কেন্দ্রের মাধ্যমে মোকাবেলা করা হয়েছে। তবে বিবৃতিতে গাজার উপর ইসরায়েলের অবরোধের কথা উল্লেখ করা হয়নি, যা মার্চ মাসে যুদ্ধবিরতি জিম্মি বিনিময় চুক্তি ভেস্তে যাওয়ার পরও শুরু হয়েছিল। রাশিয়ার বিরুদ্ধে 2 সপ্তাহের মধ্যে বড় নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান কতটা সম্ভব তা স্পষ্ট হবে। একই সঙ্গে তিনি রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপ করার ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ইউক্রেনে অবস্থিত একটি মার্কিন কারখানায় সাম্প্রতিক রুশ হামলায় তিনি ক্ষুব্ধ। আমি এতে মোটেও খুশি নই, ওই যুদ্ধের কোনো বিষয় নিয়েই খুশি নই, মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা জানতে পারব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আর সেটা আমাকে খুবই স্পষ্ট করতে হবে। যখন সাংবাদিকরা জানতে চান 2 সপ্তাহ পর কিভাবে ঘটবে, তখন ট্রাম্প জানা দেন, আমি সিদ্ধান্ত নিব আমরা কি করব, তা হয় বড় নিষেধাজ্ঞা নাকি বিশাল শুল্ক, অথবা দুটোই। আবার এও হতে পারে আমরা কিছুই পারবো না এবং বলবো এটা তোমাদেরই লড়াই। ট্রাম্প সম্প্রতি ইউক্রেন যুদ্ধ মীমাংসায় উদ্যোগী হয়েছেন। তিনি 2 পক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। এরই মধ্যে 15 আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক শীর্ষ বৈঠক করেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং পুতিনের মধ্যে সরাসরি সাক্ষাতের প্রস্তুতিও ঘোষণা দেন। শুক্রবার এর আগে ওয়াশিংটনের দ্য পিপলস হাউস জাদুর পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি সতর্ক আশাবাদ ব্যক্ত করেন, আমরা দেখতে চাই পুতিন এবং জেলেনস্কি একসঙ্গে কাজ করবে কিনা। তারা একটু তেল আর নিভানোর মতো ভালোভাবে মেলে না, কারণ সবাই জানা, তবে আমরা দেখব, যোগ করেন ট্রাম্প। পাক ভারত সংঘাতে চীনা ক্ষেপণাস্ত্রের সাফল্য, $1 বিলিয়ন প্রকল্প যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের সাম্প্রতিক চীনের তৈরি PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার পর যুক্তরাষ্ট্র তাদের পরবর্তী প্রজন্মের আকাশ থেকে আকাশে নিক্ষেপ জন্য ক্ষেপণাস্ত্র AIM-260 দ্রুত মোতায়েনের লক্ষ্য নেয় $1 বিলিয়ন বাজেট চেয়েছে। শনিবার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এই অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে আন্তর্জাতিক প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এবং নৌবাহিনীর যৌথভাবে 2026 সালে অর্থবছরের জন্য এই বরাদ্দ চেয়েছে। বাজেট নথি অনুযায়ী বিমান বাহিনী UMS-260 বা যৌথোন্নত কৌশলগত ক্ষেপণাস্ত্রের প্রাথমিক উৎপাদনের জন্য $386 বিলিয়ন এবং অতিরিক্ত $300 বিলিয়ন চেয়েছে, যা বলিত প্রাপ্ত অগ্রাধিকারের তালিকাতে অন্তর্ভুক্ত। নৌবাহিনী আলাদাভাবে চেয়েছে $301 বিলিয়ন। বিশেষজ্ঞদের মতে UM-260 প্রকল্পটি ভবিষ্যতে $30 বিলিয়ন একটি প্রকল্পে পরিণত হতে পারে। এটি প্রতিস্থাপন করতে 1996 সালে চালু হওয়া MEM-120M ক্ষেপণাস্ত্রকে। মে মাসে পাকিস্তানের যুদ্ধবিমান চীনের পিপলস-15 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতীয় বিমান ভূপাতিত করে, যা পাল্লা ছিল 100 মাইলের বেশি। বিশ্লেষকদের মতে এই ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র উন্নত পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগ গতি আসে। পেন্টাগনের প্রতিবেদন অনুসারে চীনের নতুন PL-17 ক্ষেপণাস্ত্র 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে UM-160 বিদ্যমান যে কোনো আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্রের তুলনায় বেশি পরিসীমা বা কার্যকারিতা প্রদান করবে। এটি যুক্তরাষ্ট্রের চেয়ে আধুনিক যুদ্ধবিমান যেমন F-22 এবং F-35 এর অভ্যন্তরীণ অস্ত্র ধারকের উপযোগী করে তৈরি করা হয়েছে।
একই সাথে এটি F-16 এবং F-15 বিমানেরও ব্যবহার করা যাবে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া এবং চীনের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিপরীতে যুক্তরাষ্ট্রের এই অস্ত্র উৎপাদন একটি কৌশলগত প্রতিরক্ষা পদক্ষেপের হিসেবে বিবেচিত হচ্ছে।